একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই সবাই। আমিও ভালো আছি। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজ তোমাদের হিস্ট্রির যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার শিরোনাম ইঙ্গ-মহীশূর যুদ্ধ এবং হায়দার আলী। ইঙ্গ-মহীশূর যুদ্ধ, এটা 4টা যুদ্ধ হয়েছে। ইঙ্গ বলতে এখানে ইংরেজদের বোঝানো হয়েছে, আর মহীশূর হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য। তো ইংরেজ এবং এই মহীশূরদের মাঝে 4টা যুদ্ধ হয়েছে। তার ভিতর প্রথমটা শেষ করেছে হায়দার আলী, দ্বিতীয়টা মাঝপথে যুদ্ধ, মাঝপথ না, দ্বিতীয় যুদ্ধকালীন সময়ে হায়দার আলীর মৃত্যু হয়। তারপর তার ছেলে এই যুদ্ধের মানে এই বাকি যুদ্ধগুলো পরিচালনা করেছে। তো হায়দার আলী নাম তোমরা হয়তো অনেকেই শুনোনি বা অনেকেই শুনে থাকবে। যদি ইতিহাস নিয়ে কেউ পড়াশোনা করে থাকো বা ইতিহাস বিষয়ে তার আগ্রহ থেকে থাকো, তাহলে হায়দার আলী নামটা শুনে থাকবে। তবে হায়দার আলী নামটা না শুনলেও একটা নাম অবশ্যই শুনে থাকবে, টিপু সুলতান। এই টিপু সুলতান হচ্ছে হায়দার আলীর ছেলে। আমি যখন ক্লাসে এই হায়দার আলী সম্পর্কে পড়াই, তখন আমি ছেলেদেরকে, আমার ছাত্রদেরকে একটা কথা বলি যে দেখো, হায়দার আলীকে অনেকেই চিনে না, কিন্তু টিপু সুলতানের বাবা টিপু সুলতানকে সবাই চেনে। কাজে তোমাদের অ্যাক্টিভিটিটাও যেন এরকম হয় যে তোমাদের বাবার পরিচয়টা তোমাদের পরিচয়ে আরো বেশি পরিচিতি পায়, অবশ্যই সেটা পজিটিভ। টিপু সুলতান একজন মানে এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, হায়দার আলী তার বাবা, এই জন্য হায়দার আলী আরো বেশি বিখ্যাত। হায়দার আলী নিজেও একজন অবশ্যই সুযোগ্য শাসক এবং ব্যক্তি ছিলেন, কিন্তু টিপু সুলতান আরো বেশি ছিলেন। আচ্ছা, আমি আমার ইয়াতে ফিরে আসি, কি বলে, আলোচনায় ফিরে আসি। তো এই হায়দার আলী উনি জন্মগ্রহণ করেন 1721 সালে। ওনার বাবার নাম ফতে মোহাম্মদ। উনি জন্মগ্রহণ করেছিলেন, ওনার হচ্ছে ফ্যামিলিটা কৃষিকাজের সাথে জড়িত ছিল, মানে কৃষক পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। তবে ওনার বাবা মহীশূরের একজন সামান্য সৈনিক ছিলেন। তো এই সামান্য সৈনিকের ছেলে কিন্তু আমরা পরবর্তীতে দেখব একটা রাজ্যের শাসনকর্তা হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা অর্জন হায়দার আলী। তো হায়দার আলী নিজে কিন্তু লেখাপড়া জানতেন না, উনি ছিলেন অশিক্ষিত। উনি ওনার বাবা মারা যাওয়ার পর ওই বাবার পেশাতেই ওনার কর্মজীবন শুরু হয়। উনি আর কি সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করেন, কিন্তু উনি ছিলেন অত্যন্ত কর্মঠ। এই ওনার কর্মদক্ষতা, ওনার সাহসিকতা, এবং উনি ছিলেন খুবই বুদ্ধিমান একজন লোক। এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, এই জিনিসগুলো ওনার কর্মজীবনে খুব সহায়ক হয়েছিল ওনার দ্রুত ওনার যে ছিলেন সেনাপতি, তার দৃষ্টি আকর্ষণ করতে। উনি খুব তাড়াতাড়ি ওনার নিজস্ব কর্মদক্ষতার মাধ্যমে মহীশূরের যে সেনাপতি ছিল নঞ্জরাজ, তার প্রিয় পাত্র হয়ে ওঠেন এবং 1755 সালে ওনাকে সামান্য একজন সৈনিক থেকে 1755 সালে দিল্লিগুলের ফৌজদার নিযুক্ত করা হয়। এটাই ছিল ওনার লাইফের প্রথম একটা বড় ধরনের পরিবর্তন, টার্নিং পয়েন্ট এটা ছিল। তো এই তার আগে, এই যে ফৌজদার নিযুক্ত হওয়ার আগে হায়দার আলী আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। সেটা হচ্ছে উনি হায়দ্রাবাদ এবং
ত্রিচূর্ণ পল্লীতে যে ফরাসিদের যুদ্ধ চলছিল সেখানে অংশ নিয়ে উনি ইউরোপীয় যে রণকৌশল সেটা অনেকটাই আয়ত্ত করেছিলেন, মানে সেই সব ইউরোপীয় রণকৌশল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এটা তার জীবনের মোড় ঘোরাতে অনেক সহায়ক হয়েছিল এবং তারপর করে উনি এই ফৌজদার নিযুক্ত হন এবং 1759 সালে হায়দার আলী তৎকালীন মারাঠা আক্রমণ থেকে মহীশূরকে রক্ষা করেছিলেন। একটা বড় রকমের নেতৃত্ব দিয়েছিলেন হায়দার আলী। ওনার এই ইয়াতে খুশি হয়ে, ওনার এই অ্যাক্টিভিটিসে খুশি হয়ে ওনাকে ফতে হায়দার বাহাদুর উপাধি দেওয়া হয়। উপাধিটা দিয়েছিলেন তো যে নজরা, যে দেখো আমরা কিন্তু একজন সেনাপতির কথা আলোচনা করছি, মহীশূরের যে রাজা তার কথা বলছি না। এর কারণ হচ্ছে মহীশূরের রাজা আসলে মূল ক্ষমতায় ছিল না, মূল ক্ষমতায় ছিল যে সেনাপতি নঞ্জরাজ এবং তার ভাই দেবরাজ। রাজার যে দুর্বলতা, এই দুর্বলতার সুযোগেই মূলত এই দুই ভাই ক্ষমতাটা কুক্ষিগত করে রেখেছিল নিজেদের হাতে। কুক্ষিগত করে রাখলেও সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে তাদের শাসন কাজে তাদের প্রজারা খুশি ছিল না। তাদের মানে অধ্যত্ত আচরণে জনসাধারণ এবং সেনাবাহিনী এদের মাঝে অসন্তোষ দ্রুত বেড়ে যেতে থাকে। আরেকটা বিষয় গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে ভারতবর্ষের আরেকটা মূল সমস্যা হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের সদ্ভাব ছিল না। এই ভারতের দক্ষিণের যে এই যে রাজ্যগুলো মহীশূর, এরপরে মারাঠা রাজ্য, এর পাশে ছিল হায়দ্রাবাদ, তো এই রাজ্যগুলো সবসময় একে অপরের আক্রমণের ভয়ে ভীত থাকতো এবং আক্রমণ করতো, যুদ্ধ এদের মাঝে লেগে থাকতো। তো এই মহীশূরের একটা মূল সমস্যা ছিল মারাঠা আক্রমণ। তারা সবসময় মারাঠা আক্রমণের ভয়ে ভীত থাকতো। তো একদিকে মারাঠা আক্রমণের ভয়, আর একদিকে এই যে রাজার ক্ষমতা সেনাপতি দখল করে সে তাদের দুই ভাইয়ের যে অত্যাচার, তো সব মিলিয়ে মহীশূরে একটা অচল অবস্থা তৈরি হয়। আর এই অচল অবস্থাটাই হায়দার আলীর কি বলবো মানে হয়েছিল, হায়দার আলীর জন্য শাপে বর হয়েছিল। কারণ এই অচল অবস্থাকে কাজে লাগিয়ে হায়দার আলী নিজের ক্ষমতাটা বিস্তার করতে থাকেন এবং উনি এই যে সেনাদের মাঝে খুব দ্রুত জনপ্রিয় হয়ে যান। তো সেনাবাহিনী যখন হায়দার আলীর অধীনে চলে আসে তখন স্বভাবতই হায়দার আলীর ভিতরে কিন্তু একটা বড় ধরনের সাহস কাজ করে। মূলত এই সাহসকে কাজে লাগিয়ে হায়দার আলী নঞ্জরাজকে সরিয়ে 1761 সালে মহীশূরের ক্ষমতা দখল করে নেন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হায়দার আলী নিজেও একজন ক্ষমতা দখলকারী, তাহলে কেন তার সম্পর্কে আমরা পড়ছি? ইতিহাসে তোমরা একটা জিনিস আলোচনা মানে যখন পড়াশোনা করবে একটা দেখবে যে প্রত্যেকটা বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। যেমন টিপু সুলতান আমাদের কাছে বীর, হায়দার আলী আমাদের কাছে বীর, কিন্তু কারো না কারো কাছে তো এরা ভিলেন ছিল। এটা কিন্তু সবাই, সকল ভালোই সবার জন্য ভালো না, সকল মন্দই সবার জন্য কিন্তু মন্দ না। আর ইতিহাসের একটা বড় দিক হচ্ছে ইতিহাস সবসময় বিজয়ীদের কথাই আলোচনা করে। এই জন্য আচ্ছা যাই হোক ওটা না বলি। তো যেহেতু হায়দার আলী জয়ী হয়েছে এই জন্য আমরা হায়দার আলীকে নিয়ে পড়ছি। যদি হায়দার আলী ক্ষমতা দখল করতে না পারতো তাহলে হয়তো তার ইতিহাস আমরা পড়তাম না। তো 1761 সালে হায়দার আলী মহীশূরের সর্বময় ক্ষমতার অধিকারী হয়। কিন্তু মহীশূরের ক্ষমতা হওয়ার পরে দেখা যায় যে আশেপাশের যে সকল রাজ্য ছিল তারা কিন্তু মেনে নেয় না। এই যে কিছুক্ষণ আগে মারাঠাদের কথা বললাম, মারাঠাদের সাথে হায়দার আলীর যুদ্ধ বেঁধে যায় এবং উনি
মারাঠাদের কাছে পরাজিত হন 1764 সালে। 1769 সালে মারাঠা রাজ মাধব রায়ের কাছে উনি পরাজিত হন। তবে খুব বেশি দিন এই গ্লানি ওনাকে বয়ে বেড়াতে হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই পাশের যে সকল এলাকা ছিল, যেমন সুন্ডা, কানাড়া, বেদনুর, সাভালুর, এসব এলাকা উনি নিজের দখলে নিয়ে আসেন। এভাবে উনি মহীশূরের ক্ষমতা বৃদ্ধি করেন। এবার আমরা আসি প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। তোমরা জানো ভারতবর্ষে একটা সময় মূল ক্ষমতায় ছিল মোগলরা, কিন্তু ধীরে ধীরে মোগল সাম্রাজ্য তার গৌরব হারাতে থাকে। মোগল সাম্রাজ্যের বন্ধন যখন কেন্দ্রীয় শাসনটা যখন দুর্বল হয়ে যায়, এই সুযোগে অনেক রাজ্যই নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং মোগল আধিপত্য মেনে নিতে অস্বীকার করে, এবং অনেক রাজ্যই এই পতনশীল যে মোগল সাম্রাজ্য সেখানে নিজের আধিপত্য বিস্তার করতে চায়। মূলত এই ম্রিয়মান মোগল সাম্রাজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে একটা আমরা দেখবো 5 শক্তির মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই 5টা শক্তি হচ্ছে ইংরেজ, ফরাসি, মারাঠা, হায়দ্রাবাদ এবং মহীশূর। এরা সকলেই চাচ্ছিল এই মোগল সাম্রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তার করতে, এবং এদের এই যে দ্বন্দ্ব, পঞ্চমুখী দ্বন্দ্ব, এগুলোই বিভিন্ন সময় যুদ্ধের রূপ হয়েছে। কখনো ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছে, কখনো ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছে, মহীশূরের সাথে মারাঠাদের যুদ্ধ হয়েছে, হায়দ্রাবাদের নিজামের সাথে যুদ্ধ হয়েছে। এই এদের মধ্যে দ্বন্দ্ব কি বলবো, এদের মধ্যে দ্বন্দ্ব চলছিলই। তো এই হায়দার আলী যখন ক্ষমতা দখল করে, হায়দার আলীর এই ক্ষমতা দখলকে ইংরেজরা কিন্তু খুব ভালোভাবে নেয়নি, কারণ তারা কখনোই ইংরেজরা চায়নি নিজেদের প্রতিপক্ষ বাড়ুক। ইংরেজরা দক্ষিণে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, তারা সবসময় দেখা গিয়েছে যে হায়দ্রাবাদের যে নিজাম তাকে কোনো না কোনোভাবে নিজের অধীনে রেখেছে, শর্তের মাধ্যমে হোক, চুক্তির মাধ্যমে হোক, সন্ধির মাধ্যমে হোক। আর মারাঠাদের সাথে তাদের সদ্ভাব খুব কমই ছিল। তো এখানে যখন মহীশূরের উত্থান হচ্ছে, এই বিষয়টা ইংরেজদের ভালো লাগেনি, এবং শুরু থেকে ইংরেজদের সাথে হায়দার আলীর সম্পর্কটা খুব মধুর ছিল না। আরেকটা ইংরেজদের সাথে হায়দার আলীর সম্পর্ক খারাপ হওয়ার আরেকটা কারণ হচ্ছে হায়দার আলীর সাথে ফরাসিদের সম্পর্ক ভালো ছিল। আবার ফরাসি এবং ইংরেজরা ছিল শত্রু। বুঝেছো বিষয়টা? ইংরেজদের শত্রু ফরাসি, ফরাসিদের মিত্র হচ্ছে হায়দার আলী। সুতরাং হায়দার আলী এবং ইংরেজদের সম্পর্কটা শত্রুতায় রূপ নিয়েছিল। একটা ক্লাসে মনে হয় তোমাদেরকে এই ইংরেজ এবং ফরাসিদের শত্রুতার কারণটা আলোচনা করেছি, যে তাদের মূল শত্রুতা ছিল আসলে ইউরোপে। সেটার রেশ আমরা দেখেছি ভারতবর্ষে। যখনই তাদের মাঝে ইউরোপে কিংবা অন্য জায়গায় দ্বন্দ্ব হয়েছে, তার রেশটা ভারতবর্ষ পড়েছে, এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। তৃতীয় কর্ণাটকের যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধে হায়দার আলী ফরাসিদেরকে তার সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিল, এবং চাঁদ সাহেবের পুত্র রাজা সাহেবকে তার অধীনে চাকরিও দিয়েছিল। এরা কিন্তু সবাই ছিল ইংরেজদের শত্রু। কাজে ইংরেজদের শত্রুর সাথে যখন হায়দার আলীর মিত্রতা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে হায়দার আলী ইংরেজদের শত্রুতে পরিণত হয়ে যায়। আর এই শত্রুতাই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে রূপ নিয়েছিল, এবং এটা ছিল এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অন্যতম প্রধান একটা কারণ। 1766 সালে মাদ্রাজে ইংরেজরা হায়দার আলীর বিরুদ্ধে হায়দ্রাবাদের যে নিজাম তাকে সামরিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিল। এটা কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি। যদিও এর বিনিময়ে নিজামের থেকে তারা একটা এলাকা নিয়েছিল, উত্তর সরকার নামক একটা ভূখণ্ড লাভ করেছিল। নিজামকে কিন্তু হায়দার আলীর এগেইনস্টে দাঁড় করিয়ে দিল ইংরেজরা। 1767 সালে
ইংরেজ ও নিজামের মিলিত বাহিনী মহীশূর আক্রমণ করে এবং এই আক্রমণটা তাদের খুব ফলপ্রসূ হয়নি, কারণ এই ইংরেজ এবং নিজামের বাহিনী হায়দার আলীর কাছে পরাজিত হয় এবং এদেরকে পরাজিত করে হায়দার আলী ইংরেজ অধিকৃত যে মাদ্রাজ, সেখানে সেই মাদ্রাজ দখল করতে অগ্রসর হয়। এই যে দ্বন্দ্বটা শুরু হলো, এটাই কিন্তু প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। তো হায়দার আলী যখন এদের মিলিত বাহিনীকে পরাজিত করে মাদ্রাজ দখলের জন্য অগ্রসর হচ্ছে, তখন মাদ্রাসের যে কাউন্সিলর ছিল উনি হায়দার আলীর সাথে একটা চুক্তির মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটাতে সম্মত হন এবং এই চুক্তিটাই মাদ্রাজ চুক্তি বা ট্রিটি অফ মাদ্রাজ নামে পরিচিত। এই চুক্তির শর্ত অনুযায়ী ইংরেজ এবং মহীশূর পরস্পরের বিদিত স্থানসমূহ প্রত্যর্পণ এবং বন্দি বিনিময় করেন। মানে বুঝতে পেরেছ? মানে হচ্ছে যে ইংরেজরা মহীশূরের যে সকল জায়গা দখল করেছে কিংবা মহীশূরের মানে হায়দার আলী ইংরেজদের যে সকল জায়গা দখল করেছে তারা একে অপরকে ফিরিয়ে দেয় এবং তাদের মাঝে যে সকল বন্দী ছিল তারা সেই বন্দীরা একে অপরের মাঝে ফিরিয়ে দেয়। এবং আরেকটা হচ্ছে তাদের মাঝে একটা অনাক্রমণ চুক্তি হয় যে যদি কোনো থার্ড পার্টির দ্বারা মহীশূর আক্রান্ত হয় তাহলে ইংরেজরা মহীশূরকে সাহায্য করবে। এটাকে বলা হয় অনাক্রমণ চুক্তি। তোমরা ইতিহাসে সেকেন্ড ইয়ারে উঠে যখন পড়বে, ইউরোপীয় ইতিহাস পড়বে, সেখানে ওই বিষয়গুলো দেখবে যে একে অপরের বিরুদ্ধে তো যুদ্ধে যাবেই না এবং তারা দুইজন যদি কোনো তৃতীয় শক্তি দ্বারা আক্রান্ত হয় তাহলে একে অপরকে সহায়তা করবে। এই মাদ্রাজ চুক্তিতে এটাও বলা হয় যে মহীশূর যদি কোনো বাহিরের তৃতীয় শক্তি দ্বারা আক্রান্ত হয় তাহলে ইংরেজরা তাদেরকে সাহায্য করবে। মূলত এই মাদ্রাজ চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ নিয়ে। মূলত এই প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের যে চুক্তি, এই মাদ্রাজ চুক্তির মধ্যে আমরা দেখব এটাকে কেন্দ্র করে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধটা শুরু হয়। এই যে একটু আগে যেটা বললাম যে তাদের মাঝে একটা অনাক্রমণ চুক্তি হয়েছিল এবং বলেছিল যে একে অপরকে সহায়তা করবে তৃতীয় কোন শক্তি দ্বারা আক্রান্ত হলে। কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে ইংরেজরা এই শর্তটা পালন করেনি। 1771 সালে মারাঠারা মহীশূর আক্রমণ করে এবং মহীশূর যখন আক্রমণ করে খুবই স্বাভাবিক সেই মাদ্রাজ চুক্তি অনুযায়ী হায়দার আলী ইংরেজদের কাছে সাহায্যের জন্য আবেদন করে, কারণ তাদের মাঝে শর্তই ছিল যে সাহায্য করবে। কিন্তু ইংরেজ বাহিনী তাদের শর্ত আর মানেনি। তারা হায়দার আলীর এই আবেদনে কোনো পাত্তা দেয়নি, কোনো কর্ণপাতি করেনি। তারা সাহায্য তো দূরে থাক, এই বিষয়টাকে কোনো আমলেই নেয়নি। এতে করে কিন্তু হায়দার আলী এবং ইংরেজদের মাঝে সম্পর্কটা আবার খারাপ হয়ে যায়। বাইরে মিনিটে আর একটা ঘটনা ঘটে। ওই যে একটু আগে যে বললাম ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের মূল ভিত্তি আসলে ভারতবর্ষ ছিল না, এটা ছিল ইউরোপ। তো আমেরিকানরা স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে ইংরেজদের বিরুদ্ধে। তো এই আমেরিকানদের স্বাধীনতা আন্দোলনে ফরাসিরা আমেরিকানদের পক্ষ নিয়েছিল। তো এটাকে কেন্দ্র করে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব শুরু হয় এবং এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের রেশটা আমরা ভারতবর্ষেও দেখতে পাই। ফরাসিরা যখন আমেরিকানদের পক্ষ নিল এবং তাদেরকে সহায়তা করলো, তখন ইংরেজরা ভারতবর্ষে তাদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়। 1779 সালে মহীশূরে ফরাসিদের যে একটা বাণিজ্য কেন্দ্র ছিল মাহে বন্দর, সেটা ইংরেজরা দখল করে নেয়। এটা যখন দখল করে এবং সেটা হায়দার আলীকে কোনো প্রকারের না জানিয়ে তখন হায়দার আলী এর প্রতিবাদ জানায় এবং একে কেন্দ্র করে শুরু হয় দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1780 সালে।
এই সময় ইংরেজদের ছিল গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। গত ক্লাসে আলোচনা করেছি এই ব্যক্তি ছিলেন অত্যন্ত সাম্রাজ্যবাদী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ওয়ারেন হেস্টিংস শুরুতে যেটা করে সেটা হচ্ছে হায়দার আলীকে বন্ধুশূন্য করে দেন। নিজাম এবং মারাঠাদের হায়দার আলী থেকে দূরে সরিয়ে নেন, হায়দার আলী যাতে একা হয়ে যায়। ইংরেজরা কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখবো এটা ডিভাইড এন্ড রুল পলিসি, ভাগ করো এবং শাসন করো, এটা কিন্তু এইখানে এর প্রয়োগ আমরা দেখতে পাই। তো নিজাম, মারাঠা এরা হায়দার এরা এমনিতেও একে অপরের শত্রু ছিল, হয়তো ইংরেজরা সেটাকে আরো উস্কে দিয়েছে। যাই হোক, তো এদের কাছ থেকে যখন হায়দার আলী কোনো সহায়তা পাননি, তারপর হায়দার আলী দমে যান, উনি ইংরেজদের বিরুদ্ধে একাই যুদ্ধ চালিয়ে যান। 1781 সালে পোর্টনোভার যুদ্ধে হায়দার আলী ইংরেজ যে সেনাপতি ছিল আয়ারকুট তার কাছে পরাজিত হন এবং ওনার পরাজয়ের পর মহীশূরের কিছু এলাকা, নিরাপত্তম, ত্রিঙ্কোমালী এরকম কিছু এলাকা ইংরেজদের দখলে চলে যায়। তো হায়দার আলী যখন মারাঠা, নিজাম কারো কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছে না, তখন ওনার সেই পূর্ণ বন্ধু ফরাসিদের কাছে উনি সাহায্য চেয়ে পাঠান এবং ফরাসিরা তাকে সাহায্য করতে রাজি হয়। ফরাসি যে নৌ সেনাপতি ছিলেন সাফরেন, এই সাফরেনের অধীনে একটা নৌবাহিনী হায়দার আলীর সাহায্যে এগিয়ে আসে। তো যুদ্ধের যখন এরকম একটা উত্তেজনাময় পরিস্থিতি, তখন হঠাৎই হায়দার আলীর মৃত্যু হয় 1782 সালে। তো উনি মারা যাওয়ার পর ওনার সুযোগ্য পুত্র টিপু সুলতান এই যুদ্ধটা চালিয়ে যান এবং 1784 সালে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে মেঘামলের সন্ধি, এই সন্ধি স্বাক্ষরিত হয় এবং এই সন্ধির মাধ্যমে মূলত দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়। তৃতীয় ম্যাঙ্গালোর, এই ম্যাঙ্গালোরের সন্ধির শর্ত অনুযায়ী ওই যে মাদ্রাজ সন্ধির মতো এটাতেও বলা হয় যে প্রত্যেকের বিজিত যে রাজ্য সেগুলো পরস্পরকে ফিরিয়ে দিবে এবং ম্যাঙ্গালোর সন্ধির শর্ত অনুযায়ী উভয় পক্ষ সম্মত হয় যে পরস্পরের বিরুদ্ধে শত্রুকে সাহায্য না করা। এই বিষয়টা বুঝতে পেরেছ যে এর আগে মাদ্রাজ সন্ধিতে বলা হলো যে কোনো মহীশূর যদি কোনো থার্ড পার্টি দ্বারা আক্রান্ত হয় তারা সাহায্য করবে। তো টিপু সুলতান যখন দেখলো যে এরা তো সাহায্য করে না, তখন বললো আচ্ছা বাবা, তোমরা আমাকে সাহায্য না করো সমস্যা নেই, কিন্তু আমার শত্রুকে সাহায্য না করো না। এইখানে শর্ত যে কেউ কারো শত্রুকে সহায়তা করবে না, যে নিজেকে সহায়তা না করুক, তাহলে নিউট্রাল থাকুক। মূলত এই ম্যাঙ্গালোর সন্ধিটা ছিল টিপু সুলতানের একটা ডিপ্লোম্যাটিক ভিক্টরি, কূটনৈতিক বিজয়। এর মাধ্যমে কিন্তু টিপু সুলতান ইংরেজদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিতে পেরেছিলেন যে ইংরেজরা তার শত্রুকে সহায়তা করবে না। যদিও আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে যখন তৃতীয় এবং চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ নিয়ে আলোচনা করবো, তখন দেখবে যে ইংরেজরা তাদের প্রতিশ্রুতি কতখানি রেখেছে। তো এই ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে অবসান হয়। এবার আমরা হায়দার আলীর কৃতিত্ব নিয়ে আলোচনা করি। হায়দার আলীর মূল কৃতিত্ব হচ্ছে যে উনি অত্যন্ত সামান্য অবস্থা থেকে জীবন শুরু করে একদম ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন। এটাই ছিল ওনার প্রধান কৃতিত্ব। উনি নিজে ছিলেন একজন নিরক্ষর, পড়াশোনাও জানতেন না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল না এবং উনিও চাকরি শুরু করেছিলেন খুব সামান্য একটা পদে, সামান্য সৈনিক হিসেবে। সেই একজন সৈনিক একটা রাজ্যের রাজা হয়ে যান এবং পুরোটাই নিজের ক্ষমতা বলে, নিজের দক্ষতা দ্বারা। এটাই ছিল ওনার লাইফের সবচেয়ে বড় কৃতিত্ব। আরেকটা হচ্ছে উনি কিন্তু ইংরেজদেরকে যুদ্ধে পরাজিত করেছিলেন।
যেটা আমাদের বাংলায় আমরা দেখতে পাই না, তাই না? নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলো বক্সারের যুদ্ধে, পরাজিত হলো, মীর কাসিম পরাজিত হলো, কিন্তু এই হায়দার আলী ইংরেজদেরকে পরাজিত করতে পেরেছিলেন। এটাও কিন্তু ওনার একটা বড় অর্জন। মূলত এই তার এই মানে সাহসিকতা, এই সাহসিকতাকে স্বীকৃতি দিয়ে একজন ঐতিহাসিক ডি লাজর ওনার একটা বই লিখেছেন, হিস্ট্রি অফ হায়দার শাহ অ্যান্ড টিপু সুলতান। এই বইয়ে উনি বলেছেন যে হায়দার আলী খান ওয়াজ doubtlessly one of the greatest character Asia has produced. নিঃসন্দেহে হায়দার আলী একজন মহান চরিত্রের অধিকারী ছিলেন, মহান ব্যক্তি ছিলেন এশিয়া হ্যাজ প্রডিউসড। এটা মেনে নিতে আমাদেরও কোনো মানে বাধা নেই, ওনার এই কথাটা মেনে নিতে। টিপু সুলতানের কৃতিত্ব আমরা পড়ি। টিপু সুলতান কিন্তু এই যে হায়দার আলী যে ভিত্তিটা তৈরি করেছে, তার উপরে দাঁড়িয়ে উনি একটা শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। হায়দার আলীকে কিন্তু এই ভিত্তিটা কেউ তৈরি করে দেয়নি। হায়দার আলীকে নিজেই নিজের ভিত্তি তৈরি করতে হয়েছে। টিপু সুলতানের বাবা হায়দার আলী, কিন্তু হায়দার আলীর বাবা এরকম কোন রাজা ছিলেন না, একদম শূন্য অবস্থা থেকে শুরু করে ক্ষমতার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। এটাই ছিল হায়দার আলীর জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব। যাই হোক, আমি আমার ক্লাস আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় এবং চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো। বাই।